এখানটা ফাঁসি দেওয়ার পর বডিটা হচ্ছে এই টানেলটা থেকে বার করা হতো। আর এই যে এই ড্রেন, সেই ড্রেন দিয়ে তাদের যেন রক্তটা বয়ে চলে যেত। ওপরে যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোর মধ্যে একটা ঘরে কারারুদ্ধ ছিলেন নেতাজি। এই সেলগুলো অলমোস্ট 1850 সালে বানানো হয়েছিল। তো মানে যারা তাঁতের কাজ করতো, যে সমস্ত কয়েদিদেরকে দিয়ে বা জেল বন্দি মানুষদেরকে দিয়ে, তারা মনে হয় এই জায়গাটার বাইরে বেরোতে পারতেন না। তো ফ্রি, মানে এটার জন্য আপনাদের কোনো টিকিট কাটতে হবে না। এক্সিবিশন রুমের একটা এই ঘরের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম বইও আছে। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর শনিবার। আর এখন আমরা চলে এসেছি আলিপুর জেলে, যেটা আসলে কনভার্ট হয়েছে মিউজিয়ামে। আচ্ছা, আলিপুর জেল তো এখন মিউজিয়ামে কনভার্ট হয়েছে, কিন্তু জেল বা মিউজিয়ামে ঢোকার আগে সব থেকে বড় প্রশ্ন হলো, এখানে আগে যে আসামি বা কয়েদিরা থাকতো তারা এখন কোথায়? আসামি বা কয়েদিদের কি অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে, নাকি এখন আসামি কয়েদিরা বাইরেই থাকছে? সেই প্রশ্নের উত্তরটা খুঁজবো। তবে তার আগে চলুন আগে ঘুরে আসি জেল কাম মিউজিয়ামটা। আচ্ছা, ভেতরে ঢুকবো তার আগে সবার আগে বলে দিই আপনারা এই জায়গাটায় কিভাবে আসবেন। এই জায়গাটা হচ্ছে আলিপুরে, আর এখানে আসার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো। নর্থ সাউথ যে মেট্রোটা, মানে যেটা হচ্ছে ওই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর বা দমদমের দিকে যাচ্ছে, ওই যে কোনো একটা মেট্রো স্টেশন থেকে উঠে আপনাকে প্রথমে আসতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে, বা নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। ওই যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই সামনেই আছে হাজরার মোড়, সেটা একবার জিজ্ঞেস করে নেবেন। ওই হাজরার মোড় থেকে ডিরেক্ট এখানে অটো আসছে, ডিস্টেন্স 1 কিলোমিটার মতো, আর আপনি চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন। তো এটা হচ্ছে মেট্রো করে আসার সব থেকে ইজিয়েস্ট ওয়ে। এটা তো হলো মেট্রো রুট। আর বাস রুটের জন্য আপনি হাওড়া বা শিয়ালদা বিভিন্ন জায়গা থেকে হাজরার মোড় পর্যন্ত আসার বাস পেয়ে যাবেন। তো আপনি আপনার নিয়ারেস্ট এলাকা থেকে হাজরার মোড় অব্দি বাসে করে এসে সেখান থেকে একটা অটো চেঞ্জ করে আপনি চলে আসতে পারেন এই আলিপুর মিউজিয়াম বা জেলে। এবারে হচ্ছে পার্কিং ডিটেলস। এখানে কিন্তু গাড়ি পার্ক করার খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনি যদি বাইক বা স্কুটি মানে 2 হুইলার পার্কিং এখানে যদি করেন তাহলে ঘন্টায় 5 টাকা। 4 হুইলার এই যে গাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে ঘন্টায় 10 টাকা। আর ইভেন আপনি এখানে স্কুল ভিজিটর এরকম দেখুন অনেক হচ্ছে, এর জন্য আপনি বাস নিয়ে এলে বাস হচ্ছে ঘন্টায় 20 টাকা। তো পার্কিং নিয়ে এখানটায় কোনো অসুবিধা নেই। আলিপুর জেল বা মিউজিয়ামের সামনের ভিউটা অনেকটা এরকম। এটাই হচ্ছে এন্ট্রান্স। এখানে দেখুন লেখা আছে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা 100 টাকা। আর শুধু জেল বা মিউজিয়ামে ঢুকতে হলে 30 টাকা। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো বাইরের খাবার অ্যালাউ না। আর একটা জিনিস এখানে ভালো, সেটা হচ্ছে যে আপনি অনলাইন ট্রানজ্যাকশন করেও টিকিট কাটতে পারেন। মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এই জেল মিউজিয়াম। আর সন্ধ্যে 6টায় ও 7টায় থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো। শুধু সোমবারটা সম্পূর্ণরূপে বন্ধ থাকে এই জেল মিউজিয়াম। ঢোকার সময় কিন্তু ব্যাগটা চেক করে নিল যে বাইরের কিছু খাবার আছে কিনা। আর আমাদেরকে একটা সুন্দর ম্যাপও দিয়েছে, দেখাচ্ছি। এই ম্যাপটাও দিয়েছে, এটা দেখে আপনি বুঝতে পারবেন কোথায় কি আছে। এটা অ্যাকচুয়ালি খুব কাজের জিনিস। ম্যাপটা দিয়ে মানে আপনারা বুঝতে পারবেন ঢুকে যে কোথায় কি যাবেন, কি প্ল্যান করবেন। ম্যাপটা অ্যাকচুয়ালি খুব কাজের জিনিস, খুব ভালো ইনিশিয়েটিভ। এন্ট্রি গেট থেকে ঢুকেই সামনের ভিউটা একদম এরকম। উপরে এটা মনে হচ্ছে কফি হাউস। আর এই দেখুন এখানে একটা পুরো আমি 360 আপনাদেরকে ভিউ দিচ্ছি। এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে। সামনে এখানে একটা বোর্ড আছে, ওই দিকটা যাবো। তার আগে আগে এই জায়গাটা একটু ঘুরে আসি। এখানে ইনস্ট্রাকশন আছে। এই রাস্তাটা দিয়ে গেলে আপনি একদিকে যাবেন, আর এর পাশেই দেখুন এই রাস্তাটা আছে। তো আমরা ফার্স্টে লেফটে যাচ্ছি। দেখুন এখানে ইনস্ট্রাকশন আছে, ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শনী কক্ষ, দেন আছে এখানে একান্তে কিচেন, লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে দেয়া আছে। আর এছাড়া তোমাদের কাছে ম্যাপ আছে। তো আমরা প্রথমে লেফটে যাচ্ছি। প্রথমে আমরা ঢুকছি ফাঁসির মঞ্চে। এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেয়া হতো।
এখানটা ফাঁসি দেওয়ার পর বডিটা হচ্ছে এই টানেলটা থেকে বার করা হতো। আর এর পাশেই আছে পোস্টমর্টম রুম। আর এই ফাঁসির প্রসেসটা যখন হতো তখন এই জেলের বাকি কয়েদিদেরকেও এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে রাখা হতো এবং ফাঁসির যে এই প্রসেসটা এটা দেখানো হতো, যাতে এই তারা ফাঁসির প্রসেসটা দেখার পর ভয়ে তাদের মনের মধ্যে যদি কোনো গোপন তথ্য লুকিয়ে রাখে সেটা যাতে তারা স্বীকার করে ফেলে। উনিশশো সালে এখানে প্রথম ফাঁসি দেওয়া হয় কানাইলাল দত্তকে, আর শেষ ফাঁসিটা হয়েছিল 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। তারপরে এখানে আর কোনো ফাঁসি দেওয়া হয়নি। দেখুন এই বোর্ডগুলোতে বিভিন্ন রকম ইনফরমেশন আছে এই জায়গাটার, এগুলো এসে আপনারা নিশ্চয়ই পড়ে দেখবেন, তবে জায়গাটার মানে আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এই ফাঁসির মঞ্চের পাশেই এখানে পোস্টমর্টেম রুম বা অটোপসি রুম, যেটা এই ফাঁসির মঞ্চে ফাঁসি হওয়ার পর কয়েদিদের এখানে নিয়ে আসা হতো, নিয়ে এসে পরীক্ষা করা হতো কি তারা জীবিত আছে কি মৃত। সেই অনুযায়ী তাদের ডেড বডিটা পোস্টমর্টেম হতো। অ্যান্ড তারা যদি জীবিত থাকতো তাহলে নাকি বলা হয় তাদের হাত পায়ের শিরা কেটে তাদের মেরে ফেলা হতো। আর এই যে এই ড্রেন, সেই ড্রেন দিয়েই তাদের যেন রক্তটা বয়ে চলে যেত। এই ঘরটা সেরকম প্রচুর শহীদের রক্তের সাক্ষী থেকে গেছে। আর এই ফাঁসির মঞ্চের পাশেই আছে কন্ডেমনেশন রুম, দেখি এর ভেতরে গিয়ে কি আছে। এই যে রুম বা কন্ডেমনেশন রুম, এখানে কি হতো যে ফাঁসির আগের দিন যাদের ফাঁসি হবে সেই সমস্ত কয়েদিদেরকে এখানে এসে রাখা হতো এবং তাদের শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হতো, তারা যা খেতে চান বা যদি তাদের কোনো শেষ ইচ্ছে থাকে সেটা চেষ্টা করা হতো এখানে পূরণ করার। আর ম্যাক্সিমাম টাইমে তাদেরকে একটা গীতা দেওয়া হতো যাতে তারা গীতা পাঠ করে তাদের মনটা কিছুটা শান্ত হয়। ফাঁসির মঞ্চের উল্টো দিকেই রয়েছে এই নেতাজি সেল, বিধানচন্দ্র রয় সেল, চিত্তরঞ্জন সেল আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। এই বিল্ডিংটাতেই বিভিন্ন সময় বিভিন্ন সেলে বন্দী ছিলেন এই 4 স্বাধীনতা সংগ্রামী। এই দেখুন যে কারা কক্ষ বা সেল এর সাইজ কিন্তু মোটামুটি এরকমই থাকতো, এর মধ্যেই ওরা থাকতেন। আর ওই যে ওই সাইডটা দেখছেন এখানেই এর মধ্যে বাথরুম করতে হতো। মানে ভাবুন একবার কি দুর্বিষহ জীবন হয় বা জীবন হতো যারা এই কারারুদ্ধ থাকতো। দেখুন এই কারাগারটার মধ্যেই বিধানচন্দ্র রয় বন্দী ছিলেন প্রায় 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931। অর্থাৎ প্রায় 5 মাস তিনি এই কারাগারে কারারুদ্ধ ছিলেন। আমরা এখন আছি নেতাজি কক্ষের সামনে। ওপরের যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোর মধ্যে একটা ঘরে কারারুদ্ধ ছিলেন নেতাজি। প্রায় 8 মাস তিনি এই ঘরে কারারুদ্ধ ছিলেন আইন অমান্য করার জন্য। নেতাজির কক্ষের পাশেই আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। এই কারাগারে বন্ধ ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আর একদম শেষে আছে এখানে যতীন্দ্রমোহন সেনগুপ্তের কারাকক্ষ। এবার আমরা যাচ্ছি নেহেরু সেলে। এই যে এটাই হচ্ছে জওহরলাল নেহেরু কক্ষ। দেখছেন যে 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 অব্দি তিনি এখানে কারারুদ্ধ ছিলেন।
তো আমরা এখন আছি জওহরলাল নেহেরু কক্ষের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এই যে কারাগার, এখানেই আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রায় 80 দিন মতো বন্দী ছিলেন। আর তার যে বন্দি দশায় তার মেয়ে ইন্দিরা গান্ধী এখানে দেখছেন 15 দিন অন্তর অন্তর তার সঙ্গে এসে দেখা করতেন, আর প্রায় 20 মিনিট ধরে তার সাথে কথা বলার সময় পেতেন। নেহেরু কক্ষের উল্টো দিকেই আছে এরকম পুরনো গুদাম ঘর। দেখি এর মধ্যে প্রবেশ করি। এই দেখুন, আচ্ছা, এটা এরকম একটা স্মল লাইব্রেরিতে এখন কনভার্ট করা হয়েছে। গুদাম ঘর থেকে বেরিয়ে এসে এই একটা ফাঁকা জায়গা, আর এইখানে এই সাইডে আছে সাধারণ কক্ষ। চলুন একবার সাধারণ কক্ষের মধ্যে ঢোকা যাক। আমরা এখন আছি আলিপুর জেলের সাধারণ কক্ষের সামনে। এটা হচ্ছে জেনারেল প্রিজনারদের এখানে রাখা হতো, যারা জেনারেল বন্দী ছিল তাদের এখানে রাখানো হতো। এই সেলগুলো অলমোস্ট 1850 সালে বানানো হয়েছিল, যার ধরুন এগুলো অনেক ছোট, আর এর মধ্যে খুব একটা আলো বাতাস প্রবেশ করতো না, যার ফলে বন্দীদের বেশি দিন এখানে রাখা যেত না, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হতো পরে। সেই কারণেই এগুলোর পরে মেরামত করে এগুলো করে বেটারমেন্টের চেষ্টা হয়েছে, বাট সেগুলো মানে খুব একটা কাজ দেয়নি, তো এগুলো মানে পরে খুব একটা ইউজ হতো না। এখানে অবধি এসে যা দেখলাম, দেখে তো জায়গাটা খুবই চাপের মনে হচ্ছে, বাট চাপ থাকলেও কিন্তু এখানে মনে হয় বন্ধুদের একটা অ্যাডভেঞ্চার ছিল লাইফে। 10 minutes later. কিছু করার ছিল না, ভুলভাল বকার জন্য ঢুকিয়ে দিয়েছে জেলের মধ্যে। আর এই দেখুন, এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ারটা দেখলে আপনি যদি পুরো ভিডিওটাকে একবার 360 করে দেখাই, এই দেখুন এখানে অনেকগুলো সেল আছে। ঘুরিয়ে এসে এই দেখুন এই ওয়াচ টাওয়ারটা একদম মাঝামাঝি করা হয়েছে, যাতে এই ওয়াচ টাওয়ারটা থেকে প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে নজর রাখা যায়। ভাবুন মানে কত প্ল্যান করে এই জেলটা বানানো হয়েছে। ওয়াচ টাওয়ারের উল্টো দিকেই এখানে দেখুন, এখানে পুলিশ মিউজিয়ামটা এখানে চলে এসেছে, মানে এখানে রাখা হয়েছে পুলিশ মিউজিয়ামটা। আগে এটা ছিল এপিসি রয় রোডে, সেখান থেকে এটা হস্তান্তরিত করে এখন এখানে আছে। চলুন ভেতরে ঢুকি, ঢুকে গিয়ে দেখি কি আছে এর মধ্যে। পুলিশ মিউজিয়ামের বাইরেটা এরকম, এ দেখুন লম্বা একটা বারান্দা, আর এই বারান্দাতে প্রচুর ঘর আছে ছোট ছোট, এর মধ্যে হয়তো জিনিসগুলো শো করা হয়েছে। চলুন দু একটা ঘরে ঢুকে দেখি। পুলিশ কর্মীর উপরে হামলা, দেখি একটা। আর এই যে ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারের ডান দিকে চলে গেলে আপনারা পাবেন তাঁতকল। আর দেখুন এদিকে ওয়াশরুমটাও আছে। চলুন একবার তাঁতকলটার মধ্যে ঢুকে দেখা যাক। এই যে এই হচ্ছে তাঁতকল।
তাঁতকলের মধ্যে এসে এই জায়গাটা দেখছি, আর যতই দেখছি ততই অদ্ভুত লাগছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে, আপনাদেরকে এই এরিয়াটা তো ঘুরে দেখালামই, কিন্তু দেখার পর মনে হচ্ছে যে যারা এখানে থাকতো, মানে যারা তাঁতের কাজ করতো, যে সমস্ত কয়েদিদেরকে দিয়ে বা জেল বন্দি মানুষদেরকে দিয়ে, তারা মনে হয় এই জায়গাটার বাইরে বেরোতে পারতেন না। তার কারণ দেখুন, এখানে উনুন রাখা আছে রান্না করার জন্য, আরো 2-3টে উনুন, এখানে প্রবাবলি জল স্টোর করে রাখা হতো। আর ওই যে জায়গাটা দেখছেন, ওই জায়গাটা হচ্ছে টয়লেট। মানে মানুষজন হয়তো এখানেই তাঁত বুনতেন, তাঁত বুনে হয়তো এখানেই তারা থাকতেন। ঘুমোবার ঘুমোবার জায়গাটা কোথায় সেটা এখানে খুব একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, বাট বাকি জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে তাদের এখান থেকে বেরাবার কোনো ব্যবস্থা ছিল না। তাঁতকল থেকে বেরিয়ে এবার আমরা এই ওয়াচ টাওয়ারের বাঁদিকে যাচ্ছি। এখানে আরো এই জিনিসগুলো বাকি আছে এখনো, প্রদর্শনী কক্ষ, সুভেনির কফি শপ, একান্তে কিচেন, লাইট অ্যান্ড সাউন্ড শো, কাজী নজরুল ইসলাম কক্ষ। আর এখন আমরা যাচ্ছি নজরুল কক্ষে। আর এইটা হচ্ছে ঐতিহাসিক কক্ষ বা হিস্টোরিক প্রিজন ওয়ার্ড। এখানে মানে ম্যাক্সিমাম জায়গা, যে যতগুলো জায়গা আপনাদেরকে দেখেছি, সব জায়গা মোটামুটি কি একটু রেনোভেট করে রাখা হয়েছে। বাট এই জায়গাটা যাতে জাস্ট একটা পুরোনো দিনের ফিল, মানে অরিজিনাল যে সিনারিওটা ছিল সেটা দেওয়ার জন্য, অলমোস্ট এটা কোনো মানে আনটাচড, এখানে কোনো হাত দেওয়া হয়নি। চলুন না একবার ভেতরে গিয়ে দেখি জায়গাটা কেমন। এই দেখুন, এটা অলমোস্ট আনটাচড, দেখেই বুঝতে পারছেন। ঠিক আছে, সাবধানে যাচ্ছে রে। টাটা। কাজ করবেন না কোনো জিনিসে। সাধারণ এই জায়গাটা, এই জায়গাটা জাস্ট মানে উফ, সত্যি কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই জায়গাটা। এই জায়গাটা এলে মানে একদম কোনোভাবে মিস করবেন না। মানে প্রপার একটা, যদি আপনি ফিল পেতে চান সে সময় কেমন দিনকাল ছিল, তার জন্য এখানে আপনাকে ভিজিট করতেই হবে। এই জায়গাটা একদম মাস্ট ভিজিটেড জেলের মধ্যে এলে। ঐতিহাসিক কক্ষ থেকে বেরিয়ে ওর পাশ থেকে হেঁটে এসে আমরা চলে এসেছি এরকম একটা জায়গাতে। প্রবাবলি এই জায়গাটাতেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাই তো লেখা আছে। আর এই পাশেও কিছু একটা আছে, এখানে বিভিন্ন জায়গার কয়েন খুব সুন্দরভাবে রাখা হয়েছে। সম্ভবত এটা কোনো একটা আর্ট গ্যালারি। এই জায়গাটা একবার আপনাদেরকে দেখাই।
আচ্ছা এটা কি মানে শুধু কি জায়গাটা, পার্টিকুলার জায়গাটার কোনো নাম দেখতে পাচ্ছি না, এটাকে কি বলে? 5 নম্বর সেল। আচ্ছা এই যে 5 নম্বর সেল, যেখানে আমি দেখালাম যে বিল্ডিংটার এই পাশে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আর এই জায়গাটা দেখুন একটা এক্সিবিশন হল বা প্রদর্শনী কক্ষ আছে। এখান থেকে যদি আপনি এই রাস্তাটা দিয়ে ঢুকে যান তাহলে দেখবেন একটা দরজা, দরজাটা খুলে যদি আপনি ঢুকেন তাহলে এখানে একটা খুব সুন্দর শো হয়। আর এই শোটা কিন্তু ফ্রি, মানে এটার জন্য আপনাদের কোনো টিকিট কাটতে হবে না। এই দরজাটা দিয়ে যদি আপনি ঢোকেন তারপরে দেখবেন এই যে প্রজেক্টর যে এফেক্টটা চলছে বা যে জিনিসটা চলছে সেটা কিন্তু অল টাইমই চলে, সারাদিনই চলে মোটামুটি। এর জন্য কোনো আপনাদেরকে টাকা দিয়ে টিকিট কাটতে হবে না। আচ্ছা আপনাদেরকে একটু ভুল মানে ইনফরমেশন দিয়েছি। এই যে জিনিসটা যেটা বলেছিলাম, যেটা আর কি মানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা অ্যাকচুয়ালি হয় এই জায়গাটাতে। এই দেখুন এখানে চেয়ার পাতা আছে, আর ওই দেখুন প্রজেক্টরটা আছে। তো যখন লাইট অ্যান্ড সাউন্ড শো হবে এখানে ওটা হবে। আর একটা জিনিস, এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু আগে হসপিটাল ছিল, মানে কয়েদিদের বা বন্দীদের যখন হচ্ছে কোনো রোগ হতো বা কিছু ধরুন চিকিৎসার ব্যবস্থা হতো, তখন হচ্ছে এইখানে এই হসপিটালটা ছিল। এখন এই হসপিটালটা চেঞ্জ করে এখানে একটা এক্সিবিশন কক্ষ করা হয়েছে। চলুন ওপরে যাই এবং দেখি জায়গাটা কেমন। ঋষি অরবিন্দর জীবনের বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর এই রুমটায় যারা মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে শ্রদ্ধার্ঘ্য এই রুমটায় নিবেদন করা হয়েছে। কি কি আছে ভেতরে? এর পাশে আরেকটা কক্ষ, বাংলার ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। এক্সিবিশন রুমের একটা এই ঘরের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম বইও আছে। এই জায়গাটা যদি আপনি ফুললি কভার করতে চান তাহলে কিন্তু মোটামুটি হাতে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা থাকা উচিত। আর এখানে অনেক জায়গা আছে যেটা এখনো কিন্তু সেভাবে ওপেন করেনি, তো সেই জায়গাগুলো আশা করছি আগামী দিনে ওপেন হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গেলে এখানে এসে এই ভিডিওটা বানাবার জন্য জায়গাটা একদমই ভালো করে ঘোরা হয়নি, প্রচুর জিনিস দেখা এখনো বাকি আছে। এর জন্য আমাকে আবার পরে একদিন আসতে হবে। ও আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। এখানে এসে আপনাদের অনুভূতি কেমন হলো সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তারপর আপনি ওখান থেকে অটো চেঞ্জ করে চলে আসতে পারেন আলিপুর জুতে। আলিপুর মিউজিয়াম। তোমার প্রিয় জিনিস দেখিয়ে দাও। এখানে এলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, টয়লেট। আমরা এখন আছি আলিপুর জেলের জেনারেল কারাগার, যেটা জেনারেল সিভিল। আমরা এখন আছি আলিপুর জেলের। এই জায়গাটা ফুললি যদি আপনি কভার করতে চান তাহলে আপনার কিন্তু আপনার